বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি পদ থেকে বিএনপি জামাতের পদত্যাগে বাধ্য করা নিয়ে মুখ খুলবেন তার ছেলে ও বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী। 30 জানুয়ারি সংসদ অধিবেশনে যোগ দিতে সেদিনকার অপমানের কথা জাতির সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন তরুণ এ সংসদ সদস্য। রোববার রাজধানীতে বিকল্প ধারা নির্বাচিত 2 সংসদ সদস্যকে দলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদের বিকল্প ধারার মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরীকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই দুজন একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। মাহিবি চৌধুরী এমপি বলেন, প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি জামাত অত্যন্ত অপমানজনকভাবে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমি তখন সংসদ সদস্য থেকেও সংসদে এ নিয়ে কথা বলতে পারিনি। পদত্যাগের পরও বি চৌধুরীকে বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করেছে অভিযোগ করে মাহিবি চৌধুরী বলেন, 2004 সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর প্রতিনিয়ত রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন করে তারা অশ্লীল ভাষায় একতরফাভাবে অভিযোগ করে গেছে। তিনি বলেন, আমি পার্লামেন্টে থেকেও সে অভিযোগ খণ্ডন করার সুযোগ পাইনি, আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি। 14 বছর পর সংসদে ফিরছি, অনেকদিন চুপ ছিলাম, এবার 30 জানুয়ারি সংসদে গিয়ে সেদিনের অপমানের কথা জাতির সামনে তুলে ধরবো। সেই সময় বি চৌধুরীকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনা করে মাহি বলেন, 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে খালেদা জিয়া বলেছিলেন ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলেছি, কিন্তু কি সেই ষড়যন্ত্র তা তিনি কখনো বলেননি। আমরা বলতে চাই, ষড়যন্ত্রের মূল নায়ক হিসেবে আপনি সেদিন কি কি ভূমিকা রেখেছিলেন সে বিষয়ে। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী বলেন, সেদিন আমি সংসদে 2 ঘন্টা দাঁড়িয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি, একটি শব্দ উচ্চারণ করতে দেওয়া হয়নি। তখন বি চৌধুরীর বিরুদ্ধে বেইমানির অভিযোগ এনে মিথ্যাচার করেছিলেন বিএনপি নেতারা। পদত্যাগের পরও বি চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা সংসদে তুলতে চাইলেও সে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এলে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ডক্টর এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করা হয়। পরে মৃত্যুবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে না যাওয়ায় বি চৌধুরীর বিরুদ্ধে ইমপিচমেন্টের সিদ্ধান্ত নেয় বিএনপি সংসদীয় দলের সভা। পরে 2002 সালের 21 জুন বি চৌধুরী রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগে বাধ্য হন। এদিকে বিদেশিদের সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগের লজ্জা ঢাকা যাবে না। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। বিদেশিরা কি সার্টিফিকেট দিল, সেটা দিয়ে আওয়ামী লীগের এই নির্বাচনের রাজনৈতিক লজ্জা ঢাকা যাবে না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সরাসরি টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, আমাদের বাম গণতান্ত্রিক জোটের গণশুনানিতে 131টি আসনে 147 জন প্রার্থীর মধ্যে 82 জন প্রার্থী ভোটের দিন কোন কেন্দ্রে কিভাবে অনিয়ম হয়েছে তা বিস্তারিত তথ্যপত্র দিয়েছেন। আমরা শুধুমাত্র বিতর্কিত করার জন্য অথবা রাজনৈতিক কারণে নির্বাচন প্রত্যাখ্যান করিনি। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রার্থী সহ অন্য দলের প্রার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তাদের পরিবার এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সাইফুল হক আরো বলেন, সরকারি দল যখন বেপরোয়াভাবে নির্বাচনে প্রচারণা চালাচ্ছে, শোডাউন করছে, তখন অধিকাংশ জায়গাতে পুলিশি হয়রানির জন্য আমাদের প্রার্থীদের পক্ষে মাঠে নামা সম্ভব হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যারা একসময় দীর্ঘ বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সে আওয়ামী লীগ কিভাবে আজকে জনগণের ভোটাধিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়। তিনি আরো বলেন, দেশের মানুষের ধারণা ছিল 10 বছর যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার সুযোগ পেলে তা প্রয়োগ করবে। মানুষের মাঝে ন্যূনতম যে উৎসাহ তৈরি হয়েছিল তা ভোটের আগে ভয়ভীতি ও ত্রাসের একটি পরিস্থিতি সৃষ্টি করে শেষ করে দেওয়া হয়েছিল। কারণ এই নির্বাচনের ফলাফল আমাদের প্রার্থীদের কাছে, আমাদের দলগুলোর কাছে এবং দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। বিদেশিরা কি সার্টিফিকেট দিল, সেটা দিয়ে আওয়ামী লীগ এই নির্বাচনের রাজনৈতিক লজ্জায় ঢাকা যাবে না। তিনি আরো বলেন, সুতরাং সে কারণে আমরা বলেছি, এই নির্বাচন বাতিল করে একটি রাজনৈতিক পরিবেশে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে যথাসম্ভব দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সাম্প্রতিক খুশির ঠেলায় ঘটতে ফেসবুকে ভাইরাল এই উদ্ধৃতি নিয়ে কেন এত মাতামাতি হচ্ছে, যাতে যোগ দিয়েছেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ইদানিং বেশিরভাগ মানুষের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটি কথাকে বিদ্রুপাত্মক অর্থে বা ব্যঙ্গ করে ব্যবহার করতে দেখা যাচ্ছে, আর সেটা হলো এই মনে করেন ভালো লাগে খুশির ঠেলায় ঘুরতে। হঠাৎ এই সংজ্ঞাটি নিয়ে ইউজারদের মধ্যে কেন এত মাতামাতি, এই লাইনটি এলো কোথা থেকে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। মূলত বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির একটি সরাসরি সম্প্রচারিত প্রতিবেদন থেকেই এই লাইনটির সূত্রপাত। 2014 সালের জাতীয় নির্বাচনের সময় ঢাকার 5 আসনের ধনিয়া একে হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটের চিত্র নিয়ে খবর সংগ্রহ করছিলেন মাই টিভির সাংবাদিক মাহবুব সৈকত। লাইভ সম্প্রচারের এক পর্যায়ে তিনি ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন নারীর কাছে জানতে চান যে তাদের হাতে ভোট দেওয়ার অমোচনীয় কালি দেওয়া আছে, অর্থাৎ তাদের ভোট দেওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও তারা লাইনে দাঁড়িয়ে আছেন কেন। সাংবাদিকদের এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে এক নারী তখন বলেছিলেন, এই থাকতে মনে করেন
খুশির ঠেলায় ঘুরতে। এ সময় এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কম বেশি শেয়ার হয়েছে ঠিকই, তবে এবার এই ভিডিওর চাইতে বেশি গুরুত্ব পেয়েছে সেই নারী ভোটারের উদ্ধৃতিটি। গত বছরের 30 ডিসেম্বর বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল সেই প্রেক্ষাপটে আবারও এই নারী ভোটারের উদ্ধৃতি ব্যাপকভাবে শেয়ার করছে সোশ্যাল মিডিয়া। কয়েকটি মিউজিক্যাল ডাবিং অ্যাপ বিষয়টিকে নজরে আনে। এ বিষয়ে সাংবাদিক মাহমুদ সৈকত বিবিসি বাংলাকে জানান, তিনি যখন খবর সংগ্রহের কাজটি করছিলেন তখন তিনি ভাবতেও পারেননি তার এই প্রতিবেদনের একটি অংশ নিয়ে এতটা আলোচনা হবে, তাও আবার প্রতিবেদন প্রকাশের 5 বছর পর। মিস্টার সৈকত বলেন, আসলে যখন আমরা সংবাদ সংগ্রহে যাই তখন আমরা বস্তুনিষ্ঠভাবে খবর সংগ্রহের কাজেই থাকি। এখন পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হবে কি হবে না সেটা মাথায় থাকে না, তবে রিপোর্টটি নিয়ে এত বছর পর এরকম আলোচনা হবে ভাবিনি। তবে মিস্টার সৈকতের প্রত্যাশা কেউ যেন তার খবরটিকে পক্ষপাত দুষ্ট বা নেতিবাচক ভাবে না ভাবেন। এ ব্যাপারে তিনি বলেন, একজন রিপোর্টারের কাজ সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথাগুলোকে সামনে আনা। আমি সেটাই করেছি, এর পেছনে আমার কোনো অন্য উদ্দেশ্য ছিল না। এখন এক একজন মানুষ বিষয়টিকে একভাবে নেবে, তবে আমি আশা করব আমার রিপোর্টের একটি উদ্ধৃতি নিয়ে হাসি ঠাট্টা যাই হোক সেটা নিয়ে যেন কোনো পক্ষপাতমূলক বা নেতিবাচক আলোচনা না হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে নিয়ে নানা আঙ্গিকে ট্রোল করছেন ইউজাররা। কেউ বা নিজের ব্যক্তিগত ছবি বা ইভেন্টের বিবরণীতেও ব্যঙ্গ করে এই লাইনটি দিয়ে প্রকাশ করেছেন তাদের মনের ভাষা। ফেসবুকে বেশ কয়েকজনকে দেখা যায় সমাজে প্রচলিত বা অযাচিত কিছু প্রশ্ন লিখে উত্তর হিসেবে তুলে ধরেছেন এই লাইনটি। ঠিক যেমনটা জাফরানি হক লিখেছেন, মার্কেটিং জবে তো প্রচুর ট্রাভেল করতে হয়, তুমি মেয়ে হয়ে মার্কেটিং এ জব করো কেন? উত্তরে তিনি নিজে লিখেছেন, এই মনে করেন খুশির ঠেলায় ঘুরতে। এদিকে সে ট্রোলে এবার যোগ দিলেন ডক্টর আসিফ নজরুল। তিনি বললেন, আওয়ামী লীগ জিতলো কিভাবে এতগুলো আসনে? উত্তরে তিনি বলেন, খুশির ঠেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আওয়ামী লীগ জিতলো কিভাবে এতগুলো আসনে? খুশির ঠেলায়। গত 30 ডিসেম্বর ভোট ডাকাতি ও কারচুপিপূর্ণ একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই নির্বাচন নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। অভিযোগ রয়েছে ভোট শুরুর আগের রাতে 30 থেকে 60% ভোট ব্যালট বাক্সে ঢুকিয়ে রাখা হয়েছে। বিবিসির একটি ভিডিওতে এমনটার প্রমাণ মিলেছে। দেশের অনেকে এই বিতর্কিত নির্বাচনকে নানাভাবে সমালোচনা করেছেন। সেই নির্বাচনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল তার ফেসবুকে এমন মন্তব্য করেছেন। সোমবার সকালে এই পোস্টটি দেওয়ার আগে আরেকটি পোস্ট দেন আসিফ নজরুল। সেখানে তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর পুত্র জয়ের সমালোচনা করেন। সম্প্রতি জয় একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যুক্তি তুলে ধরেন যে নির্বাচনে কারচুপি করে এত বড় জয় লাভ করা সম্ভব নয়। তারই জবাবে আসিফ নজরুল তার স্ট্যাটাস দেন। আসিফ নজরুলের স্ট্যাটাসটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেন, দেশের টেলিভিশন দেখি না অনেকদিন, পত্রিকা পড়তেও ইচ্ছে করে না, তারপরও সেদিন দেখলাম সরকারের একজন জ্ঞানী মানুষ বলছেন কারচুপি করে নাকি নির্বাচনে এত বড় বিজয় সম্ভব না। এটা কি সত্যি? উত্তর কোরিয়ার স্বৈর শাসকরা নির্বাচনে এরকম ভয়াবহ বড় বিজয়ী পান। বিভিন্ন দেশের সামরিক শাসকরাও হার না ভোটে জিতেন 90% বেশি ভোটে। তারা কি এসব অবিশ্বাস্য বিজয় পান কোনো কারচুপি না করে? যদি তাই হয় তাহলে তো বলতেই হয় আপনারা তাদের মতোই জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভাগা দেশে। এদিকে খুশির ঠেলায় ঘুরতে এই উদ্ধৃতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে। অনেকে এই লাইনটিকে ট্রোল হিসেবে ব্যবহার করছেন। অরূপ রতন চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসটি ছিল এমনই আরেক প্রশ্নের ঘিরে। তিনি বললেন, তুমি তো বিসিএস দিয়ে সরকারি চাকরিও করতে পারতা, সিনেমাতে কাজ করো কেন? তুলে তিনি নিজে বললেন, এই মনে করেন ভাল লাগে খুশির ঠেলায় ঘুরতে। তুমি এলএলবি পড়তে গেলে কেন? এই থাকতে মনে করেন ভাল লাগে খুশির ঠেলায় ঘুরতে ফিরতে। আরেকজন লিখেছেন, সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকো কেন? এই মনে করেন ভাল লাগে খুশির ঠেলায় ঘুরতে। তোমার না বিসিএস শেষ, এখন আবার কি পড়ো? তুলে আনন্দ রয় পিউ বলছেন, এই ভাল লাগে খুশির ঠেলায় পড়তে বসি। মাহবুবা নুসরাত বলছেন, তুমি ইডব্লিউ তে পড়তে গেলা কেন? তিনি উত্তরে বললেন, এই ভাল লাগে খুশির ঠেলায় ঘুরতে। অন্যদিকে জি সন বিশ্বাস নামে আরেক ইউজার লিখেছেন, হোয়েন সামওয়ান আস্ক মি, ঢাকায় এত জায়গা থাকতে মিরপুরে থাকেন কেন? এই মিরপুরে থাকতে মনে করেন ভাল লাগে খুশির ঠেলায় ঘুরতে। এমনই আরো নানা আঙ্গিকের প্রশ্ন উত্তর বা পোস্টে এই একটি উদ্ধৃতিকে ঘিরে চলছে ঠাট্টা ও আলোচনা। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগ জিতলো কিভাবে এতগুলো আসনে খুশির ঠেলায় ঘুরতে ডক্টর আসিফ নজরুলের এই স্ট্যাটাসটি নিয়ে। বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রাখবেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।